আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিথুপুরী। পর্ব সংখ্যা ৮। চলুন আজকের পর্ব শুরু করি। আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথেই শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাঁধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভিতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়, খাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভিতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র পানির মতো গর্জে উঠল রিচার্ড। ইউ শুডেন্ট হ্যাভ লেট হিম টাচ ইউ রাইট রেড। ইউ নো হোয়াই? বিকজ নো ওয়ান টাচ হোয়াট বিলং টু মি। রিচার্ডের শরীরের পেশিগুলো টানটান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। শরীরের আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণও সরাতে পারে না। যখন চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়, না, স্পর্শ করিনি আমাকে। ছেড়ে দিল এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহানে দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে। ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ছড়তে থাকে। ঘৃণায় মিশিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিলকে ধরে উঠে দরজার অভিমুখে হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পিছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে এক ঝটকায় টান দিয়ে পিছনে এনে দেওয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতো। দেওয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে উঠে বলে আবারও নিচে পড়ে যায়। দেওয়ালের সাথে লেপটি নিচে পড়ার কারণে দেওয়ালের তাজা রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মনে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসাই চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে গুমট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা শরীর চিবিয়ে চিবিয়ে বলল, চেঁচাও, গো অ্যাহেড। চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়তা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব ওর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আসে। সে চায় সুখ সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেলে এতক্ষণ তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো, তবে কি ভাবতে বুকের ভেতর মুচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়া তামুকে।
ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদক জীবনে। গলা হতে নির্গত কর্কশ গুঙ্গানি শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ। কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভার আঙ্গুল ঢুকিয়ে শব্দ করছিল। এলিজাবেথের কথা কর্ণপাত হলে আবার পূর্ণদৃষ্টি দিল এলিজাবেথের রক্তাক্ত মুখশ্রীতে। ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করল কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বস্ত্রপাতের বিচলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালী শক্ত চিবুকে। গুরুগম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথার সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপতে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙ্গুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙে রঞ্জিত উষ্ঠভুটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছো নিশ্চয়ই, তবে আমার এখন একটুও মুড নেই। আই হ্যাভ টু ফিক্সড দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুব্ধতার তপ্তশ্বাস। হিংস্রতার প্রভাবে বিড়বিড়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভিতরে ঝড় তুলে দেয়। তীর তীর করে কাঁপতে থাকে গড়ন। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল শ্রাবণের ধারার অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরুছিদ্র পথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলে লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যে উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই, এটা শিওর হয়ে রিচার্ড ছাড়ল এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশের খালি জায়গাটায় ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সমস্ত শক্তি যেন কেউ সূচে নিয়েছে। নাকের ভিতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম বাদ মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুষ্টি টেনে ধরে সোজা করল। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকিয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছুবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড 2 কদম পিছিয়ে গেলেও আবারও তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরও সাহস পেল। স্বরে দ্বিগুণ তেজ এনে ছাজালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউ সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম ছুবেন না আমাকে। রিচার্ড আসামির মতো 2 হাত উপরে তুলে স্যারেন্ডার করে। কপাল কুঁচকে 2 ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে, সরি সরি সরি, ফাকিং সরি। শেষের 2টি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসে এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ির ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমরে শক্ত হাতের বাঁধন এঁটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকের ড্রাগন ট্যাটু খচিত হাতের চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতটাই দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের
সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটর ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরও রাগ বাড়ে রিচার্ডের। আরও শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভিতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এজন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করি। তোরা শুবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। ছলনাময়ীর জাত। এই যে তোর গলার এটা দেখেছিস, এটা আমাকে বহন করে। আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসে ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা কথা শুনে গা ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছুটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মুচড়ামুচড়ির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথের গড়ন। রিচার্ড ক্রন্ধনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী হাসকি বয়সে বসল। স্টপ মুভিং। এভাবে নড়চড় করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিল্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাথারি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামুর কর্মে দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্পক দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এতেই এ অবস্থা? ছ্যাঃ। থেমে, তা তোমার প্রাণের স্বামী কোথায় ফাকিং ডার্করে? তাকবীরের কথা মনে হতে গতি হারায় হৃদস্পন্দন। খেয়ে হারায় তড়িগড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড, না ফিরে দেখল। শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনো গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরও বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রণ ভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আরেকজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভিতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল। যে মানুষটা কিছু সময়ই তাকে সর্বত্র দিয়ে দিয়েছে। এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায়। তাকবীর সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণগহ্বরের দিকে তাকাতেই বুকে ছ্যাদ করে উঠল। কাপা কাপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে বাতাসে। এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশে বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল 22 তলা বিল্ডিংয়ের উপর পেছন থেকে ক্রন্ধনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে আর সৃষ্টিকর্তার ছাড়া। খুব বেলা করে ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলে শরীরে টনটনে ব্যথা হয়। অনুভূত হয় ঢুক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতে সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে
কিচেন থেকে শব্দ আসছে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যাকরো পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সৌজন্যতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁটে মুখে আরো বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু একটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্যের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাত্রে হতে তুমি। এক কাল রাত অবিবাহিত হবার পর সকাল সকালে এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায়। লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতে তাকবীর থামিয়ে দিল। এই একদম না। গাল ফুলিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি। আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয় উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি। দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি তো, ভুলে যাও। তাকবীরের তাৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে, একটু পর ডক্টর আসবে মাথার ড্রেসিং করানোর জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে। ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলার জড়তা চলে যাবে। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নির্নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণগহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতে। অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ আবার কেঁদেই দেয়। তাকবীর কিচেনের অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সব কিছু বুঝতে পারি এলোকেশি। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এই সব কিছুই বুঝতে পারি আমি। তবুও আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সবসময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে, কখনোই। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, চলুন না আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মিত স্বরে বলল, কিছু হবে না এলোকেশি, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর। মানতে পারে না এলিজাবেথ। মন কু ডাকতে থাকে। চোখ ভরা অসহায়তা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নিব। যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করব আমরা। কান্নার তো কমে এলো এলিজাবেথের। কপালে ভাঁজ করে বলল, কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, অতঃপর বলল, নতুন হোটেলে উঠব, দূরে কোথাও। এখানে থাকাটা এখন রিস্ক। কিন্তু এইভাবে হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেললে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছুটে। দরজা অভিমুখে যাওয়ার আগেই ঠাস। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে
আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। টিক টিক টিক। টাইমারের অন্তিম সময় যখন ঘনিয়ে আসে ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বের এয়ার হোটেলের বেসমেন্ট। কেঁপে উঠল 24 তলা বিশাল আকৃতির দালান। মিলিসেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত বেসমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি ছোট বম বিদায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগে অটোমেটিক ফায়ার সেফটি স্প্রিংকলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা লেগে পড়ে। পুরো হোটেলে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হবার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথও তাকবীরের বুকের অংশের স্বাদ খামচে ধরেছিল তখন। ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুভব হলো তখনই দুজনই হতচেতন হয়ে ফিরে। হাতের বাঁধন আকলা করে তাকবীর। এলিজাবেথও চকিতে সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদীয়মান হলো ক্রোধ। পাপ দিয়ে পিষিয়ে দেয় ডিভাইসটি। শক্ত চোয়ালের ভেতরের প্রবেশ করতেই ক্ষুব্ধতায় বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শীতলতায় এলিজাবেথের ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য এবং কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখে, যা ঝর্ণার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উথাল পাতাল তরঙ্গে ভাসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খড়খড়ে ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের সুখে খা খা হয়ে যাওয়া বুকে ঠুটে ফুটে উঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোমা ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তীর তীর করে উদিত হয়ে এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে। বলল, কোথায়? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুগম্ভীর। অবিলম্বে আওড়ায়। এটা ছোট বোমা ছিল। মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এ ধরনের বোমাগুলি খুব ছোট আকৃতির এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশের তেমন কোনো ক্ষতি হয় না। চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে, তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগল না। মস্তিষ্ক এখনো সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পিছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নপান। আমরা কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের। বুক ফেটে হাসি আসে, তবে হাসল না। বুঝতে পারল এলিজাবেথ এখনো আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করল, জান্নাত বা জাহান্নাম কোথাও বের এয়ার হোটেল নেই এলুকেশি। ঘোর থেকে বের হবার পন্থা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটল এলিজাবেথ। চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়ায়। ছুটে যায় রুমে। দেখতে পায় তাকবীর তার জামা কাপড় লাগেজে রাখছে। এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল। আরে আরে কি করছেন? হাত থামে না তাকবীরের। কাজে অটল থেকে বলল, আমরা এখনই এই হোটেল থেকে চলে যাব। ফ্রেশ হয়ে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য। গো ফাস্ট। এলিজাবেথ আর কথা বাড়ালো না। তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের ললাটের মধ্যভাগে দুভাগ বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাঁজে। হোটেল বের এয়ারের
অপোজিট বিল্ডিংয়ের উপরের কাচের জানলার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলছে ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি দামি গাড়িগুলো। তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বেড এয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়েলস গাড়ির দিকে। গাড়িটি হোটেলের ত্রিসীমানা পেরিয়ে যেতে অট্টহাসিতে উঠে মানবটি। কাচের গ্লাস গলে ভিতরে দ্রুতি ছড়িয়ে দিচ্ছে আলোক রোশনি। সেই সূর্যের তীর্যক রোশনিগুলো এসে আশ্রয় পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠেলে প্রবেশ করছে ভিতরে, যার ফলস্বরূপ পিছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পিছনে ন্যাসো, লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনেই ঘুমে ঢুলছে। রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলছে। তবে এই লোকে পিছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও দাঁড়িয়ে আছে, প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বুনছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি যেন অট্টহাসিতে ফেটে পড়বে। শরীরের ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনের অথবা নিজের ভেতরের কোনো নৃশংস উন্মাদনার মাতোয়ার। শক্ত চোয়ালে বিড়বিড় করল, ইউ হ্যাভ টু রিগ্রেট ফর ইউর ডিসিশন। রিচার্ড পেছন ঘুরে তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে। আকবরই জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখনই রুম বুক করছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের শতশ্রুত কদম, গুরুগম্ভীর কণ্ঠস্বর বলল, আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসি। রিচার্ডের সাথে নিমাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে। চেহারা মলিন, স্মিতস্বরে বলল, এখনই যেতে হবে? মানে কাল থেকে ঘুম নেই আপনার? এত দূর জার্নি করে আসলেন? পায়ের গতি কমিয়ে থামে রিচার্ড। শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের। রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়ালের ক্রোধে মটমট করতে থাকে। লঘুদেহী আলাদিনের উপর ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বিসর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একঘুয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয়। আবেগহীন বা সংবেদনশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঢুক গিলে আলাদিন খই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা ঝাঁকায়। ফ্রেশ হয়ে আসছি বলে রিচার্ড চলে যায়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে আলাদিন। তাকালো ন্যাসো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনোরূপ হীনমন্যতা দেখা গেল না, খুবই স্বাভাবিক। আলাদিন আবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে খুব করেই বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই আলো! ক্ষিপ্ত হলো আলাদিন, তবুও তা বাইরে প্রকাশ হতে দিল না। শূন্য অভিব্যক্তিতে তাকায় লুকাসের দিকে। লুকাস পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে 24 কপাটি বের করে এগিয়ে আসছে তার দিকে। আলাদিন ধরাশায়ী গলায় জবাব দিল, আমাকে এই নামে ডাকা বন্ধ করুন। তোকে তো আমি আলুই ডাকবো, এবার যা হবার হোক। তোর নামটা খুবই ভালো রে আলু। মানে? কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি, শীত গ্রীষ্ম বর্ষা কখনোই ছেড়ে যায় না। চোয়াল শক্ত হলো আলাদিনের। দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনি আপনারও আলাদিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদিন। তড়িঘড়ি করে উত্তর দিল, না সেই সাধ্য আমার আছে কি?
লুকাস চেষ্টা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো বিরক্তিমাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন, সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরায় আলাদিনের দিকে। ছোট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকেই তার কাছে মোটু পাতলু জনের মতো লাগতো। চেহারার আকৃতি গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝেও একটু এন্টারটেইন করা যায়, এতে মন্দ হয় না। আলু বিরক্তির উচ্চারণ করে প্রত্যুত্তর করলো আলাদিন। হ্যাঁ। ঠোঁট কামড়ে হাসল লুকাস। পরপর গলায় গাম্ভীর্য এনে বিটলামি করে বলল, মেজাজ খারাপ? প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে টুরি বাজিয়ে বলল, আমারও। থেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাস্কি ভয়েসে বলল, আই এম ডিপ্রেসড, ইউ আর ডিপ্রেসড, লেটস গেট আনরেস্ট। নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হলো এবার। ন্যাসের চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। আলাদিন এবার সংযম হারায় ভয়। লুকাসের দিকে শক্ত চোখে তাকেও আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে তুষ্ট হেসে বলল, আপনার কি মনে হয় আমেরিকায় এত ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড ইন ব্ল্যাক। লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে উপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, গলার দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলছিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার আসছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আবার ন্যাসো এগিয়ে আসলো। লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায়। আলাদিন নিচে পড়ে গলা ধরে কাশতে থাকে। নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, হাঁপাতে থাকে। লুকাসের তবু ক্রোধ কমে না। জানিস আমার গায়ের এই রং নিয়েও কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লুকা। থতমত খেয়ে যায় লুকাস। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ন্যাসোর দিকে বলল, ন্যাসো তুমিও? ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো ন্যাসো। তবে গুরুগম্ভীর মুখশ্রীতে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতঃপর দুজনের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানে হয় না। বস যে কাজ দিয়েছে তা করো, মরতে না চাইলে, বলে হনহনিয়ে চলে যায় ন্যাসো। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পেছন ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পিছন ঘুরে দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবারও হাঁটা দিল সামনে। লস অ্যাঞ্জেলের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা। ভিতরে গাড়ি নেওয়া যায় না, রাস্তা সরু, তাই ওরা এখানে গাড়ি রেখে ভিতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সবসময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কলারের অংশও কালো, যা ভিতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বিপরীত রিচার্ডের চরিত্রকে আরও রহস্যময় এবং জটিল করে তোলে সবসময়ের মতো। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ে ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয়। রিচার্ডের কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে, এলোমেলো থাকার কারণ আজ কানের নিচে ধনুকের ফলা ট্যাটুটি সুস্পষ্ট উদীয়মান। হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছুর একটার ইঙ্গিত দেয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে
রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঠুলতে ঠুলতে রিচার্ডের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারার হিংস্রতা ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে কোটের ভিতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে ট্রিগার প্রেস করতে করতে হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। ইউ ব্লাডি বিচ! পিছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড। সেও ডাক তবু কন্ট্রোলে। রিচার্ডের গান পয়েন্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকে, হেই ম্যান, হেই, ড্রপ দ্য গান, শি ইজ মাই গার্লফ্রেন্ড, সরি ব্রো। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস নেসো দুজনেই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে। ভয়ে ভিতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানে হট নিউজ। আর নিউজে খবরটা নিশ্চয়ই লাগ বেগাস যাবে। যদি কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে। হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলে চলে যেতে। ছেলেটি এক মুহূর্ত সময় ব্যয় করে না। মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো গালের মধ্যভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টবিনে ফেলে দিল রিচার্ড। নেসো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বোঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেলল। অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসলো। নেসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রু কুঁচকে পিছনে তাকালে রিচার্ড একইভাবে নেসোকেও কিছু বোঝায়। পরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড। আলাদিন কিছুই বুঝতে পারল না ওদের কর্মকাণ্ড। দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে। রিচার্ড দূরে সরে যেতে অপর পাশে ডোর দিয়ে নেসো লুকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তে গমগমে ব্যস্ত রাস্তায় প্রকম্পিত হলো। গাড়ির পার্টসগুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়া কুণ্ডলীগুলো স্বচ্ছ আকাশের আধার নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষ ও অন্যান্য যানবাহনগুলো দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশে রণক্ষেত্রে পরিণত হল। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। রিচার্ড শিকারী দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে থাকে। সুগভীর নিকট সমুদ্র নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনে একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট্ট রিমোট জ্যাকেটের ভিতর ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভিতর ঢুকে তখনই সামনে দিয়ে একটি ট্রাক যায়, যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরে গিয়েছিল। কাজ হয়েছে ভেবেই রিমোটে প্রেস করে আর ব্রাস্ট হয়ে যায়। কিন্তু সে জানতো না তার আগেই যে লুকাস আর নেসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল।
এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাজ পাখি নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনো ঘোরের মধ্যে আছে। তার ঘোরের মধ্যে দিয়ে রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছুটে ওই বাইকটির পিছনে। ন্যাসো লুকাস রিচার্ডের পিছু নেবার আগে রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার ঢুক গিয়ে দাঁড়ালো ন্যাসোর পাশে। চুপসানো গলায় বলল, উনি এত রাফলি বাইকও চালাতে পারে? ন্যাসো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরপর বাষ্পের ন্যায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপটে গলায় বলল, হি ইজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণের প্রকাশ পাচ্ছে তাদের ক্ষমতা। দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারে কাটা দেখা যায় 200 ছাড়িয়ে। ক্ষুধার্ত প্রাণীর মতো ছুটছে অপর বাইকটির পিছনে। সামনের বাইকটার যখন বাইকের রিয়ার ভিউ মিরর দিয়ে পিছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখলো, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ে আরো। বারবার মিরর দিয়ে পিছনে ধেয়ে আসা রিচার্ডকে পিছনে দেখতে থাকে। সে জানে একটু ভুল করলে প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেয় এবং রাস্তার প্রতিটি অংশে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে। রিচার্ডও শিকার ছেড়ে দেওয়ার লোক না, ক্রমাগত গতির উপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরও তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গিয়ার। লুকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলছে পাহাড়ি ঢালু পিচঢালা রাস্তার উঠানামা বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো তাদের এই চোর পুলিশের রেসকে আরও কঠিন করে তোলে। সামনের বাইকটার যত নিজেকে রক্ষা করার চেষ্টা স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায়। রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য। হেরে যাওয়া পাত্র রিচার্ড নয়, নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নৃশংস মৃত্যু উপহার দিবে। হাইলি মডিফাইড বাইক হওয়ায় টাঙ্কির উপর ঝুঁকে চালাতে হচ্ছে, যার ফলে বাতাসের সকল ঝাপটা বুকের মধ্যে পড়ছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের উপরে কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুপাশের অংশ বারবার এলোমেলোভাবে উড়ে ঝাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মকভাবে ছুটে চললেও এই লোকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বক্সকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পিছন ফেরার জন্য হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদে নিচে পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকার হঠাৎ ব্রেক কষে বাইকের পিছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলে নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা ছাকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পায় লোকটি এখনো নিচে পড়েনি। একটু ছোট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভিতরে ঢুকে গল গল করে রক্তপাত হচ্ছে। মাথার হেলমেট থাকার কারণে অবয়ব অস্পষ্ট এখনো। রিচার্ড লোকটার নিথর দেহের দিকে তাকে ঠোঁট এলিয়ে হেসে চলে আসলো। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দেয় আবারও। সে চাইলে লোকটাকে বাঁচিয়ে জানতে পারত এর পেছনে মাস্টারমাইন্ডের কে, কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল তার দিকে হাত বাড়ানোর হাতটা ভেঙে মুচড়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া নিজের স্থান, যে কার দিকে হাত বাড়িয়েছিল সে। তবে রিচার্ডের আচরণে একটা জিনিস এখনো অস্পষ্ট, এত মাইল ছুটে এসেও আসল মাস্টারমাইন্ডকে কে এটা না জেনে এত সহজ মৃত্যু দিল কিভাবে? তাহলে কি সে জানে আসল মাস্টারমাইন্ড কে? ভোরের আলো ধীরে ধীরে আকাশে
ছড়িয়ে পড়েছে। সূর্যের সোনালী রশ্মি পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের উপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করছে ক্রমশ। আকাশে হালকা গোলাপি, কমলা এবং নীল রঙের মিশ্রণ সকালকে আরও মনোরম করে তোলে। বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাস এসে আছড়ে পড়ছে এলিজাবেথের শরীরে। বেঘরে ঘুমাচ্ছে সে। কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ। রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে। সূর্যি মামার মিষ্টি রোদগুলো পর্দার ফাঁক গলিয়ে ভিতরে এসে সোনালি দ্রুতি ছড়াচ্ছে ভিতরে। পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ। আড়ম্বরপূর্ণ ঘুম ভেঙে মুচড়ামুচড়ি করতে থাকে নরম বিছানায়। হঠাৎ হাত যায় বালিশের পাশে। হাতে কিছু একটা লাগে। জিনিসটি হাতে তুলে নিল এলিজাবেথ। আদো আদো চোখ মেলে তাকিয়ে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা। ভাঁজ খুলতে ঘুম ছুটে যায় এলিজাবেথে। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে তাকবীর। দরজার সামনে এসেই দেখতে পায় এলিজাবেথ দুহাতে কান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে। পুরো শরীর কাঁপছে। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ কোনো কথা বলছে না, অদ্ভুতভাবে কাঁদছে। শুধু আঙ্গুল তুলে সামনে দেখালো। সামনে তাকাতে চোয়াল শক্ত হয়ে আসে তাকবীরের। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, রিগ্রেট 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 রিগ্রেট। ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহৎ ঘনবসতি শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় ৫০টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও ক্যাবল কার। এখানকার ক্যাবল কার আমেরিকার একমাত্র ম্যানুয়ালি পরিচালিত ক্যাবল কার। এই ক্যাবল কারকে আমেরিকার ওই জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট। ক্যাবল কারের ভেতর একটি কাচের জানলা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলচে সবুজ মেঘের চাদর, নিচে ছোট্ট গ্রামগুলো আর কিছু কিছু দূরে ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। ক্যাবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতে ও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ ৮ বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনও নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনও মনে হচ্ছে এগুলো ভোর রাতের সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, যা হাওয়ার হালকা ধুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন স্বকীয়তা খুইয়েছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উঠতে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তময় হাসির স্পষ্ট ঝলকানি উষ্টপুটের গহ্বরে ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। সেই হাসিতে মিশে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবে স্নিগ্ধ বাতাসের মাঝে। আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসের ছাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আছড়ে পড়ছে পাশে একঘেয়ে দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার্ত মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতেই যেন শুষে নিবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে আর হৃদয় হরণীকে অন্দরমহলের রাজপ্রাসাদে মাথার মুকুট পরিয়ে স্থান দিবে রানীর সিংহাসনে।
রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে। এভাবেই এত মনোরমভাবেই এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়ে তাকবীর নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক ওঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভিতরে আষ্টেপৃষ্টে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্ত এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি, সাথে সাথে শহর পরিবর্তন করে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট একটু হোটেলে 2টি রুম নেয়। সানফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট একটি শহর ব্রিসবেন। চিন্তা ভাবনা বাকি কয়দিন এখানেই থাকা। তাকবীর আগে থেকে এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুই মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তা এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বুঝে যায় তাকবীর। দরুন তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্য আজ তাকবীরও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েটার পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পেছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েটারের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট, খুচা খুচা কুকড়ো চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসের বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণগহ্বরে চোখজোড়া অসম্ভব মায়ায় মোড়ানো দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতে এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিষ্পৃহ পায়নি তাকবীর, তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারে মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফলও হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তি। হঠাৎ পেছন ঘুরে তাকায় এলিজাবেথ, চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ, দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখের গভীরতা অনেক, তাকালেই মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প, কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে চাচ্ছে। ফিসেল হাসে তাকবীর, হাসলো এলিজাবেথও, আবারও মাথা তুলে এলিজাবেথ। মিলে গেল দৃষ্টি, এবারও একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটি সরু, কিন্তু এমনভাবে বাঁকা যে মনে হয় শুধু মৃদু হাসতে পারেন, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর এলিজাবেথের কথায় চোখের পলক ফেলে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ালো এলিজাবেথ। এই ছোট্ট একটুখানি কনসার্নেস তাকবীরের তৃষ্ণাত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর, একদম 24 কপাটে বের করে হেসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথ, বলে, কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎস যে তুমি। গাম্ভীর্যহীন, কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে আর সুগভীর নিকষ কালো মায়াবী চোখ জোড়ায় গভীর চাহনি, এবার কিছুটা লজ্জা পেল ওঠে এলিজাবেথ। তাকবীরের এহেন কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয়। এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। নেত্রদ্বয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে।
হাসলো তাকবীর, অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরও বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধুর মতো করে একে অপরকে জানার বোঝার সুযোগ দিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরও গভীরভাবে বুঝতে সহায়ক হবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশি। চেয়ে থাকলো এলিজাবেথ গাঢ় দৃষ্টিতে, ভিজে আসছে চোখ, দুপাশে মাথা নাড়িয়ে আগ্রাম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সুখে মূর্ছা যাচ্ছে। চোখের পানি সমেত হাসলো এলিজাবেথ, ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বুঝেন? জবাব দেয় না তাকবীর। নির্মেষহীন তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু হলে ভ্যাবে করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেলব হাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে, দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার? সেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃশর্ত বিশ্বাস, আর সন্দেহ থাকবে না দূরতম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দেবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড, যেই বন্ধুত্বর প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে, হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃশর্তে নিঃস্বার্থে অত্যন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে মোটেও আশা করেনি এত দ্রুত। সন্ধি ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দুহাতের বাঁধন, ঠোঁট পসার করে হাসলো দুজনেই। হঠাৎ তাকবীর পিছন থেকে একটা বক্স বের করে সামনে ছোট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুচকানো ভ্রুদয় দেখে ঠোঁট কামড়ে হাসলো। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোটখাটো একটা তফা, কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃদু ধমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবয়বে। নিজস্বরে প্রত্যুত্তর করলো, লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সব সময় যে মানুষের পছন্দ এক থাকে তেমনটা কোথাও লেখা নেই। তাকবীর বুঝল না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ, তবে খাটালো না আর। প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভিতরে হাত রাখলো। হাতের আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বক্সটা পাপড়ির ভিতর থেকে বাইরে বের করে আনতে চোখ ছানাবড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখের ইশারায় বলল বক্সটি আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করলো, চোখ জোড়ানো বিস্ময়তা। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটা আইফোন লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম বাজ। এটা কার হতে পারে? এটা আমার। তাহলে তোমারই। এটা তো মনে হচ্ছে খুব দামি, তবুও তোমার কাছে নসি। এভাবে মাথায় তুলবেন না আমায়। তুলিনি তো, মাঝে মাঝে খুব খুশকি হয়, তাই বুকের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। ওখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই।
বলে ঠুটে ঠুট চেপে হাসলো তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করলো, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো, তবু দিনের শেষে ফিরে আসবে আমারই নীড়ে, ভালোবাসার আঙ্গিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগীর কপালেও এসব ছিল? এই ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশি যে তোমাকে কেউ ভালোবাসে না, কারণ এই দেখো তোমার নাম আমার হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য। আমার ভালোবাসায় পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাত ধরে রাখবো। আর মৃত্যুর পরেও আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বা হাতের কবজিতে, অতঃপর শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙ্গুল বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখে মুখে এখনো বিষণ্ণতা, বিস্ময়তা। কেঁদে দেবে মেয়েটা এখনই। এত সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকে কখন কিভাবে করছেন এত কিছু? সব কিছুই মনে হচ্ছে পূর্ব থেকে কত শখ করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কার দাঁড়ালো একটি স্পোপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর, বলল, একটা দামি অ্যাডভাইস দেই। এলিজাবেথের কণ্ঠস্বরে আশা করল না তাকবীর, নিজে থেকে সবাইকে আওড়ালো। মুভিং অন ইজন্ট অ্যাবাউট ফরগেটিং দ্যাম, ইট মিনস হোয়াট ইউ আর উইদাউট দ্যাম বলে সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনের ভিতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্কেও গভীরতা, সমজদারি এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর, এলোকেশি জলদি নামো, গাড়ি ছেড়ে দেবে, আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনে আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপটে হালকা অনুভূত হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশে সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।